মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ধর্মতলার মোড়ে সেই মুচির দোকানের সামনে দুটো টুলে বসে আমাদের নায়ক নায়িকা আরো আধ ঘন্টা গল্প করল। একটু শক্ত জমি পেয়ে নীলাঞ্জন মোটামুটি প্রশংসা করার কোনো সুযোগই ছাড়েনি। জান প্রাণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে ইলাকে তার ভারী পছন্দ হয়েছে। নীলাঞ্জন হয়তো আরো সোজাসুজি হিন্ট দিত যদি না প্রণয় চলে আসতো। প্রণয় বলল, এই সরি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। বাসন্তীর বাবা আবার ভীষণ কড়া, আমার থেকে অনেক কৈফিয়ত চাইল। নীলাঞ্জন জবাব দিল, কোনো ব্যাপার না, আমরা এর মধ্যে প্রচুর আড্ডা মেরে ফেলেছি। ইলা বলল, হ্যাঁ, বাসন্তীর বাবা বরাবরই ওই রকম। আমার ডিপার্টমেন্টে পড়ে তো আমি ভালো করেই জানি। এই ইলা, তুই যাদবপুর স্টেশন থেকে ট্রেন ধরবি তো? প্রশ্ন করল প্রণয়। হ্যাঁ, তোরা কোন দিকে যাবি? উল্টে প্রশ্ন করল ইলা। নীলাঞ্জনের দিকে তাকিয়ে প্রণয় বলল, এই নীলাঞ্জন, তোর বাড়ি আবার তারা আছে? উত্তরে নীলাঞ্জন বলল, না না, একেবারেই না, এতদিন পরে বেরিয়েছি, আবার তারা কিসের? প্রণয় প্রস্তাব দিল, ব্যাস, তাহলে ইলাকে যাদবপুর ছেড়ে আমরা নিজেরা একটু আড্ডা মেরে তারপর বরং বাড়ি যাই। এই ফাঁকে তোর ক্যাম্পাসে যাওয়া হয়ে যাবে একবার। ইলা বলল, এত হ্যাপানে আর কি দরকার? ধর্মতলা থেকে যাদবপুর যাবি তোরা শুধু আমাকে ছাড়তে, আর তারপর নীলাঞ্জন হাওড়া ফিরবে আর তুই চন্দননগর। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিরে ভাই, বেশি ঘুরপথ হয়ে যাবে নাকি? তুই বল, তুই যা বলবি আমি তাই করব। ইলা একবার নীলাঞ্জনের দিকে তাকালো, আর চোখে নীলাঞ্জন সেটা খুব ভালোই বুঝতে পারল। মনে মনে বলল নীলাঞ্জন, ইলা আমার দিকে তাকিয়ে আছে কেন? ও কি চাইছে আমি ওকে ছাড়তে যাই? শুধু প্রণয় আছে বলে নিজে থেকে কিছু বলতে পারছে না, এরকম ব্যাপার? নীলাঞ্জন একটু বেশিই ভেবে ফেলেছে। আদতে হয়তো ইলার নীলাঞ্জনকে একদম পোষায়নি, আর কিছু করার ছিল না, তাই হয়তো ওর মতো বিরক্তিকর ছেলেকে সহ্য করেছে। কিরে, তুই কি কালকে সিদ্ধান্ত নিবি? প্রণয়ের এই কথায় আবার অন্যমনস্ক হয়ে গেল নীলাঞ্জন। কি উত্তর দিলে ব্যাপারটা স্মার্ট হবে ও বুঝে উঠতে পারছে না। সব ভাবনায় জল ঢেলে সে সত্যি কথাটাই বলল, তোর কাছে একটা 100 টাকা হবে? প্রণয়কে জিজ্ঞেস করল নীলাঞ্জন। হ্যাঁ, সে হয়ে যাবে, কিন্তু কেন বলতো? মেট্রো কার্ডে একটু টাকা ভরাবো রে পাগল, নাহলে যাদবপুর যাবো কি করে? তোরা যা বজ্জাত বন্ধু, নির্লজ্জের মতো তখন জুস খেলি। বাড়িতে একটাই 500 টাকার নোট ছিল, সেটা একদিনে খরচ করে চলে এসেছি, এটা জানলে মায়ের কাছে জুতোর বাড়ি খাবো। এই কথা শুনে প্রণয় আর ইলা দুজনে হাসতে শুরু করলো। ইলা বলল, গোটা কলকাতা শহর সফর করার ইচ্ছে যখন এতই, তাহলে আর এখানে বসে লাভ নেই, চল মেট্রো ধরি। মেট্রো করে রবীন্দ্র সরোবরে নেমে সেখান থেকে অটো ধরলেই যাদবপুর ক্যাম্পাসের 4 নম্বর গেটের সামনে নামিয়ে দেয়। আন্দাজ 40 মিনিটের জার্নি। নীলাঞ্জন হেব্বি ধুরন্ধর ছেলে, তাই এই 40 মিনিট সে সদ্ব্যবহার করলো নিজের মতন করে। গোটা রাস্তা সে প্রণয় আর ইলার ব্যাপারে টনটিটকিরি মেরে গেল। তারা ডিপার্টমেন্টের বন্ধু, তাদের মধ্যে কিছু চলছে কিনা, প্রণয় বরাবরই লাজুক ছেলে, মুখ ফুটে কিছু বলে না, ইত্যাদি কথা। এই কাজ করার পেছনে একটাই উদ্দেশ্য, ইলার প্রতিক্রিয়া লক্ষ্য করা। ব্যাটিং করার সময় যাতে উল্টো দিকে রানার না থাকে। এটা হতে হবে সেই পাড়ার ক্রিকেট খেলার মতো। শেষমেশ একজনই ব্যাটসম্যান থাকবে, সে রান নিলেও পরের বলে নিজের জায়গায় ফিরে যাবে। 2-1টা ফিল্ডার থাকলে ক্ষতি নেই, বল গলিয়ে 4-6 ঠিক মেরে দেওয়া যাবে। তবে রানার থাকলে খুব মুশকিল। প্রথম দিকে ইলা শুধু না না বলে কাটিয়ে দিচ্ছিল ব্যাপারটা, পরের দিকে একটু বিরক্ত হয়ে বলল, এরকম জোর করে তো আর জুটি বানানো যায় না। তোর বন্ধুর জন্য তুই প্রাণপণ লড়ে যাচ্ছিস, আমি বুঝতে পারছি, তবে প্রণয় আমার শুধুই বন্ধু, তার থেকে বেশি কিছু নয়। এই শুনে নীলাঞ্জন প্রায় অটোকেই এরোপ্লেন বানিয়ে নেয়। ওর মনে হচ্ছে সবই উড়ছে, তবে সব আবেগ চেপে, ঠিক আছে আমি আর কিছু বলবো না, এই বলে চুপ করে গেল।
অটো যখন ক্যাম্পাসের 4 নম্বর গেটের সামনে এসে দাঁড়ালো তখন সন্ধে নেমে গেছে। প্রণয় অটো ভাড়া মিটিয়ে নীলাঞ্জন আর ইলার দিকে তাকিয়ে বলল, সোনারপুর যাওয়ার ট্রেন তো বোধ হয় 10 মিনিট অন্তর অন্তর ছাড়ে। এতদিন পর যখন তুই ক্যাম্পাসে এলি নীলাঞ্জন, তখন একটু ঝিলপাড়ে গিয়ে বসা যাক। ইলা বলল, আমার কোনো আপত্তি নেই। নীলাঞ্জন চুপ করে রইল। সে স্থিরভাবে তাকিয়ে আছে 4 নম্বর গেটের দিকে, তার ইউনিভার্সিটির দিকে। আবার বলল প্রণয়, কি রে নীলু, কিছু বলছিস না কেন? চল তাহলে একবার ঝিলপাড় থেকে ঘুরে আসি নাকি? অদ্ভুত গলায় বলল নীলাঞ্জন। না, আমি আর ক্যাম্পাসে যাব না। মানে নাকি? ক্যাম্পাসে যাবি না আবার কি কথা? আমি যতক্ষণ না জয়েন্ট দিয়ে যাদবপুরে ঢুকতে পারছি ততদিন ক্যাম্পাসে ঢুকবো না। এই বেটা, তুই না নাস্তিক? এসব কুসংস্কার আবার কেউ বিশ্বাস করে নাকি? হ্যাঁ নীলাঞ্জন, এটা কিন্তু তুই বাজে জেদ করছিস, বলল ইলা। নীলাঞ্জন উত্তর দিল, তোরা যা ভাবার ভেবে নে। এবার জয়েন্ট দিয়ে যদি যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকতে না পারি, আমি কি করবো সত্যি আমি জানি না। তখন মনে হবে যে এই ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করার জন্য এত পড়াশোনা করা, সেটা না করে আমি ক্যাম্পাসে আড্ডা মেরে সময় নষ্ট করেছি। কেমন গিল্টি ফিল হবে। ইলা প্রণয়ের কানে ফিসফিস করে কি একটা বলল। হ্যাঁ এলু, তুই আমার একটা প্রশ্নের উত্তর দিলেই আমি আর তোকে জ্বালাবো না, ক্যাম্পাসে ঢোকার কথাও বলবো না, বলল প্রণয়। কি প্রশ্ন? ইলা আর প্রণয়ের দিকে তাকিয়ে বলল নীলাঞ্জন। শান্ত গলায় বলল ইলা, কোনো ফোন দি না, তুই প্রশ্নটার জবাব দে না। ইলার কথা শুনে নীলাঞ্জন নিজেকে একটু ঠান্ডা করল। নীলাঞ্জন জিজ্ঞেস করল, কি প্রশ্ন শুনি? এই তো প্রণয় বলবে, বলল ইলা। প্রণয় প্রশ্ন করল, আচ্ছা বল তো নীলু, আমাদের ক্যাম্পাসে ঢোকার মোট কটা গেট আছে? কটা গেট আছে? এটা তো সহজ প্রশ্ন, সব মিলিয়ে 3টে গেট, জবাব দিল নীলাঞ্জন। এই উত্তর শুনে দুজনেই খিলখিল করে হেসে উঠল। কি হলো জিজ্ঞেস করল নীলাঞ্জন। ইলা উত্তর দিল, উফ কিছু না, আমরা এবার স্টেশনের দিকে হাঁটি, 10 মিনিট পরে একটা ট্রেন আছে, ওটাই ধরে নেব। হ্যাঁ হ্যাঁ চল, বলল প্রণয়। নীলাঞ্জনের অপেক্ষা না করে ওরা দুজনেই হাঁটতে শুরু করলো। ক্যাম্পাসের গেট নিয়ে কি এমন মজার ব্যাপার হয়েছে সেটা বোঝা হলো না। যাদবপুর 8B মোড় থেকে বাঁ দিক নিয়ে সোজা গেলেই স্টেশন, কিন্তু কেন জানি না সেই রাস্তাটা না নিয়ে প্রণয় আর ইলা বাঁ দিকের ফুটপাথে উঠে একটা অন্ধকার গেটের সামনে দাঁড়ালো। অনেক লোকজন সেই গেট দিয়ে ঢুকছে বেরোচ্ছে। এটা কিসের গেট? প্রশ্ন করল নীলাঞ্জন। ইলা উত্তর দিল, যাদবপুর স্টেশন যাওয়ার শর্টকাট, চল। কথা না বাড়িয়ে ওরা 3জন অন্ধকার গেটটা দিয়ে ঢুকল। রাস্তাতেও কোনো আলো নেই, সামনের মোড়টায় আলো দেখা যাচ্ছে। মনে মনে ভাবল নীলাঞ্জন, ঠিকই, সে দক্ষিণ কলকাতার কিছুই চেনে না। এই অদ্ভুত শর্টকাট দিয়ে স্টেশন যাওয়া যায় বলে কোনোদিন শোনেনি। একটু আগে প্রণয়ের কানে কি ফিসফিস করে বলছিল ইলা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে? কেউ কোনো কথা বলছে না। প্রণয় আর ইলা এগিয়ে গেছে ওই অন্ধকার রাস্তা দিয়ে। নীলাঞ্জনের পুরো ব্যাপারটা বুঝতে বেশি সময় লাগলো না। মোড়ের মাথার ওই আলোটার কাছাকাছি এসে সে বুঝল যে এটা কি জায়গা। এটা কোনো ভুতুড়ে রাস্তা নয়। এই গোটা চত্বরটা হলো যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস। আর একটু এগিয়ে গিয়ে যখন সে স্পষ্ট অরবিন্দ ভবন দেখতে পেল, আর কোনো সন্দেহ থাকলো না। যাদবপুর 8Bর মোড়ে তাদের বিশ্ববিদ্যালয়ের একটা গেট আছে সে এতদিন জানতই না। সে ক্যাম্পাসে ঢুকবে না বলে প্রণয় আর ইলা তাকে জোচ্চুরি করে সেই ক্যাম্পাসেই ঢুকিয়েছে। সে দেখতে পেল যে ইলা আর প্রণয় অরবিন্দ ভবনের সামনে দাঁড়িয়ে আছে। নীলাঞ্জন তাদের সামনে এসে দাঁড়াতেই তারা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল। প্রণয় হাসতে হাসতেই বলল, ইলা যখন এই মজাটা তোর সঙ্গে করতে বলেছিল তখন ভাবিনি তুই এতটা বোকা। এবার ইলা বলে উঠল, আচ্ছা নীলাঞ্জন, তুই কি সত্যিই জানতিস না যে 8Bর মোড়ে বিশ্ববিদ্যালয়ের একটা গেট আছে?
অপমানিত গলায় নীলাঞ্জন বলল, না, জানতাম না। আমাকে একটা কথা বল নীলু, বেঙ্গল ল্যাম্পের গেট নম্বর 4, আর তুই মোট 3টে গেটের কথা আমাদের বললি। এই ব্যাপারটা তোর একটু অদ্ভুত মনে হলো না? বলল প্রণয়। একটু রেগে গিয়েই নীলাঞ্জন জবাব দিল, দূর বাবা, নম্বর নিয়ে আমি কোনোদিনও ভেবে দেখিনি। কতদিনই বা আমি ক্যাম্পাসে এসেছি, হ্যাঁ? আর আমার সামনে জয়েন্টের পরীক্ষা আছে। ইউনিভার্সিটিতে কটা গেট আছে সেটা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার পর ভাবলেও চলবে। মিষ্টি গলায় ইলা বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর সঙ্গে এভাবে মজা করাটা উচিত হয়নি, রাগ করিস না প্লিজ। এভাবে নরম গলায় একজন মেয়ে কথা বললে কোনো ছেলে রাগ ধরে রাখতে পারবে বলে মনে হয় না। নীলাঞ্জনও পারেনি। সব রাগ বেলুনের মতো ফেটে হাওয়ায় উবে গেল। নীলাঞ্জন বলল, না না, আমি আসলে তোদের ওপর রাগ করিনি। আসলে জয়েন্টটা নিয়ে বেশ ঘেটে আছি, তাই ক্যাম্পাসে ঢুকতে ইচ্ছে করছিল না। তার স্কুলের বন্ধুর কাঁধে হাত রেখে প্রণয় বলল, কোনো চিন্তা নেই বস, আমি জানি তুই অনেক খাটাখাটনি করছিস এই পরীক্ষাটা নিয়ে, না হলে তুই বাড়ি বসে থাকার ছেলে নয়। এই আশ্বাস পেয়ে নীলাঞ্জনের মনটা খানিকটা হলেও হালকা হয়ে গেল। তাহলে কি এবার গন্তব্য ঝিলপাড়? জিজ্ঞেস করলো নীলাঞ্জন। ইলা বলল, না, আজ বরং থাক। তোকে আমরা কায়দা করে ক্যাম্পাসে ঢুকিয়েছি ঠিকই, তবে তুই যখন নিজেকে কথা দিয়েছিস যে জয়েন্টে চান্স না পাওয়া অবধি আড্ডা মারবি না এখানে, তাহলে সেটা মেনেই চল। আমরা 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে পড়ি। সম্মতি জানিয়ে প্রণয় বলল, একদম ঠিক, তুই একবার ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে গেলে আড্ডা মারার প্রচুর সুযোগ পাবি। এখন তাহলে আমরা ইলাকে স্টেশনে ছেড়ে একটু চা খেয়ে বাড়ি যাই। খুশি হয়ে নীলাঞ্জন বলল, তাহলে তাই হোক। যাদবপুর স্টেশনে যেতে যেতে ইলা হঠাৎ নীলাঞ্জনকে বলল, আমার বিশ্বাস তুই এবার জয়েন্ট দিয়ে পেয়ে যাবি। হঠাৎ কথা বলছিস কেন? প্রশ্ন করল নীলাঞ্জন। তোর সঙ্গে তো অনেকটা সময় কাটালাম আজকে, আমার মন বলছে তুই পেয়ে যাবি। তোর মুখে ফুল চন্দন পড়ুক, তোর কথা ফুলে গেলে আমি যে কি করব নিজেই জানি না, আনন্দে পাগল হয়ে যাব। তুই 2 নম্বর গেট চিনতিস না মানে নিশ্চয়ই 5 নম্বর গেটও চিনতিস না? 5 নম্বর বলেও একটা গেট আছে নাকি? ইস, তুই যাকে বলে ক্যাম্পাসের কলঙ্ক, কিচ্ছু ঠিক করে জানে না। এই তো, তোর কথা ফুলে গেলে এবার সব জেনে যাব। বাড়ি গিয়ে এই কদিন ভালো করে পড়াশোনা কর। যেদিন ক্যাম্পাসে ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং ব্যাচ হয়ে ঢুকবি, আমি নিজে তোকে ক্যাম্পাস ঘুরিয়ে দেখাব। যাই হোক, সিনিয়র দিদি বলে কথা। এই বলে ইলা মজার ছলে একবার চোখ মারল। কিন্তু ভর্তি হওয়ার পরে তোকে খুঁজে পাবো কি করে, এত বড় ক্যাম্পাস? বলল নীলাঞ্জন। নীলাঞ্জনের দিকে তাকিয়ে একবার হাসল ইলা। ব্যাগ থেকে ফোন বের করে বলল, তোর মোবাইল নাম্বারটা বল, আর আমারটাও নিয়ে নে। গল্পের নায়ক নায়িকা নিজেদের ফোন নম্বর আদান প্রদান করল। এই পুরো সময়টা প্রণয় যে চুপ করেছিল সেটা কেউ লক্ষ্য করল না। ইলা ট্রেন ধরে বাড়ি চলে গেল। 2 বন্ধু যাদবপুর স্টেশন রোডের একটা চায়ের দোকানে বসল। 2 বড় কাপে চা আর ডাবল ডিমের অমলেট অর্ডার দিল। চায়ে চুমুক দিতে দিতে প্রণয় হঠাৎ বলল, তোর আর ইলার মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে গেছে, তাই না? প্রণয় চালাক ছেলে, এই প্রশ্নটা যে গন্ডগোলের সেটা আগেই ধরে ফেলেছে। নীলাঞ্জন জমি মেপে উত্তর দিল, ধুস, এত তাড়াতাড়ি আবার বন্ধু হয় নাকি? দেখে তো তাই মনে হলো, প্রণয় বলল। আরে না রে, দুজনেই ফালতু বকে যেতে পারি বলে ওরকম মনে হচ্ছে। বুঝলাম। এই, আমাকে সত্যি করে একটা কথা বলতো। কি বলবো? তোর ইলাকে খুব পছন্দ, তাই না? তোর মাথা খারাপ হয়ে গেছে কেন? এতে মাথা খারাপ হওয়ার কি আছে? ইলা শুধুমাত্র আমার ডিপার্টমেন্টের বন্ধু, তার থেকে বেশি কোনোদিন হতে পারে না। তুই কি ভবিষ্যৎ দেখতে পাস নাকি যে বলে দিচ্ছিস হতে পারে না? উফ, তুই বুঝতে পারছিস না, ইলাকে ঠিক আমার মাস্তুতো বোনের মতো দেখতে। এই কথাটা শুনে নীলাঞ্জনের হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়ে যাচ্ছিল, কোনোভাবে সে শেষ মুহূর্তে সামলে দিল। প্রণয় বলল, কি হলো? এত চমকে যাওয়ার কি আছে?
এই পৃথিবীতে দুজন মেয়ের মুখের মিল থাকতে পারে না নাকি? ভাই, তুই কিসের নেশা করেছিস বলতো? নীলাঞ্জন জিজ্ঞেস করল। তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তোর কথা শুনে আমার ঠিক কি মনে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। দেখ মানামোটা, বলছি তো, ইলা আর আমার মাসতুতো বোন বুলকির আশ্চর্য রকম মুখের মিল। তাই ইলাকে দেখলে আমার বুলকির কথা মনে পড়ে যায়। আমি কি করে ইলাকে অন্য চোখে দেখব বল? থাক, আমার আর এসব বুঝে কাজ নেই। চল, অমলেটটা খেয়ে বাড়ি যাই, আবার পড়তে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ চল, আমিও তোর সঙ্গেই যাব। হাওড়া থেকে ট্রেন ধরে সোজা চন্দননগর। যদিও মেট্রো ধরে রবীন্দ্র সদন নামলে নীলাঞ্জন অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেত, স্কুলের বন্ধুর সঙ্গে একটু বেশি সময় কাটাতে পারবে এই কথা ভেবে হাওড়া স্টেশনের বাস ধরল। বাসে দুই বন্ধু প্রচুর গল্প করতে করতে আসলো। স্কুলের পুরনো গল্প, ক্যাম্পাসে এখন কি হচ্ছে সেই নিয়ে গল্প, দুজনের বাড়িতে এখন কি অবস্থা সেই নিয়ে গল্প, কলকাতা ও পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে গল্প, কোনো কিছুই বাদ গেল না আর কি। এইসব ঝুড়ি ঝুড়ি গল্পের মাঝখানে আর ইলাকে নিয়ে কোনো কথা হলো না। হয়তো কথা হলো না বলেই নীলাঞ্জনের বোঝার কোনো উপায় ছিল না যে মাসতুতো বোন আর ইলার মুখের মিলের বিষয়টা পুরোটাই ঢপ। প্রণয় একেবারেই ইলাকে নিজের বোনের নজরে দেখে না, উল্টে ওর মনের রিংটোন এখন চড় গেয়া প্যার কা বুখার। কোনোদিন ইলাকে মুখ ফুটে বলতে পারেনি, এই যা। তাহলে অঙ্কের ছকে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন তো, যাকে বলে ট্রায়াঙ্গল। যাই বলুন, একটা কলেজের প্রেমের গল্পে ত্রিকোণ না থাকলে কিন্তু অর্ধেক মজা শেষ। এবার দেখা যাক যে আমাদের নায়ক ত্রিভুজের অঙ্কটা ঠিক কিভাবে সলভ করে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।